আজকে এই ভিডিওটিতে পপুলেশন গ্রোথ অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেতে আমরা ভারতবর্ষের জনসংখ্যা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। আর শুরুতেই বলে রাখি যে এই ভিডিওটিতে আমি 2011 সালের যে জনসংখ্যার যে তথ্য, সেই তথ্যকে ব্যবহার করেছি। তো প্রথমেতে দেখো যে আমাদের এই যে ভারতবর্ষ হচ্ছে আমাদের পৃথিবীর মধ্যে মানে 2011 সালের যে জনগণনা হয়েছিল, সেই জনগণনা অনুযায়ী আমাদের ভারতবর্ষ পৃথিবীর ২য় জনবহুল দেশ। আ এবং মোট জনসংখ্যার নিরিখে অর্থাৎ পৃথিবীর যে মোট যে জনসংখ্যা, সেই জনসংখ্যার নিরিখে 17.5% মানুষ আমাদের ভারতবর্ষে বসবাস করে থাকে। এবং ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যা ছিল হচ্ছে ১২১,৫৪,৯৭৭ জন বা 1.21 বিলিয়ন এবং ঘনত্ব ছিল প্রতি বর্গ কিমিতে ৩৮২ জন করে। আর সেই সময়তে অর্থাৎ ২০১১ সালেতে এই বার্ষিক যে জনসংখ্যার যে বৃদ্ধির হার ছিল সেটা হচ্ছে 1.64% করে। তো এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের যে লাস্ট যে সেন্সাস হয়েছিল ২০১১ সালের, সেই লাস্ট সেন্সাসের যে অফিসিয়াল ডেটা, সেই ডেটা অনুযায়ী এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানেতে আমি তুলে ধরলাম। এবারেতে আমরা যেটা আমাদের আজকের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের জনসংখ্যার যে গতি প্রকৃতি মানে জনসংখ্যা বৃদ্ধির যে গতি প্রকৃতি সেই সংক্রান্ত। তো এখানেতে আমি কয়েকটি পর্যায়েতে ভেঙে এই বিষয়টিকে আলোচনা করব। এবং প্রথমেতে দেখো যেটা এই যে ১৯০১ থেকে ১৯২১ সাল এই যে সময়টি, এই সময়তে যে পর্যায়টা ছিল আমাদের ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির সেটা হচ্ছে অপরিবর্তনশীল পর্যায়। আর এই যে পর্যায়, এই পর্যায়তে কি দেখা গিয়েছে না এই যে ১৯০১ থেকে ১৯২১ সাল পর্যন্ত সময়ে উচ্চ জন্মহার ও সেই সঙ্গে উচ্চ মৃত্যুহার থাকার ফলে জনসংখ্যা স্থিতিশীল ছিল। আর তোমরা বুঝতেই পারছো যে এই যে সময়টা, এই সময়টা কিন্তু আমাদের ভারতবর্ষের উপরেতে ব্রিটিশ শাসন ছিল। এবং সেই সময়তে জন্মহারও যেমন বেশি ছিল, ঠিক সেই সময়তে মৃত্যু হারটাও কিন্তু বেশি ছিল। অর্থাৎ মানে শিশু যেরকম জন্মাতো সেই সঙ্গে মানুষের মৃত্যুও হতো। তো যে কারণেতে জনসংখ্যার যে বৃদ্ধিটা সেটা স্থিতিশীল অবস্থায় ছিল। এবং এই যে ১৯২১ সালেতে যেটা হয় কি এই জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি ঘটেছিল। অর্থাৎ যেটা আমাদের ভারতবর্ষেতেই একবারই ঘটেছিল। আমাদের ভারতবর্ষের জনসংখ্যার ইতিহাস যদি ঘাঁটা যায়, তাহলেতে এই ১৯২১ সালের এই যে সময়টা ছিল, এই সময়তে আমাদের ভারতবর্ষের জনসংখ্যাতে ঋণাত্মক বৃদ্ধি দেখতে পাওয়া যায়। কারণ মৃত্যু হারটা খুবই উচ্চ হারেতে ছিল। মানে মানুষ মারা যেত খুবই বেশি এবং যেটার কারণ হিসেবে দেখা হয় যে এই যে তখনকার সময়তে চিকিৎসা বিজ্ঞান অত উন্নত না হওয়ার দরুন এই মহামারী বিভিন্ন রকম মহামারী যদি হতো, তারপর কলেরা, বসন্তের মতন যে সমস্ত রোগ, সেই সমস্ত রোগ হলে সেই রোগেতে মানুষ কিন্তু মারা যেত। ভীষণ মানে প্রচুর পরিমাণেতে মানুষ মারা যেত। আর যেটার কারণেতে এই মৃত্যু হারটা খুব বেশি ছিল। আর এছাড়াও বিভিন্ন সময়ে আমাদের ভারতবর্ষেতে ব্রিটিশ ভারতেতে এ খরা হতো এবং যেটার থেকে দুর্ভিক্ষ সৃষ্টি হতো এবং সেই দুর্ভিক্ষের কবলে পড়ে প্রচুর সংখ্যক মানুষ মারা যেত। তো যে কারণেতে সামগ্রিকভাবে আমাদের ভারতবর্ষেতে সেই সময়কালেতে এই ঋণাত্মক জনসংখ্যার বৃদ্ধি দেখতে পাওয়া গিয়েছিল। আর এই যে সময়টা, এই যে পর্যায়টা, এই পর্যায়টাকে বলা হয় হচ্ছে ডেমোগ্রাফিক ডিভাইড বলে অভিহিত করা হয়ে থাকে। এরপরেতে দেখো যে ১৯২১ সাল থেকে ১৯৫১ আ সালের মধ্যবর্তী যে সময়টা, এই সময়টা হচ্ছে মানে অবিচল বৃদ্ধির পর্যায় হিসেবে ধরা হয়। তো এখানেতে কি হয় দেখো যে এই সময়টাতে হয়েছিল অর্থাৎ ১৯২১ থেকে ১৯৫১ সালের মধ্যে ভারতের জনসংখ্যা এই ২৫১ মিলিয়ন থেকে বেড়ে ৩৬১ মিলিয়ন হয়েছিল। অর্থাৎ জনসংখ্যা বাড়তে থাকে। এবং এই যে ৩০ বছর যে সময়টা, এই ৩০ বছরেতে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 47.3%। আর এই সময়তে মৃত্যু হার হ্রাস পেয়েছিল। সেই সঙ্গে পয়ঃ প্রণালী ব্যবস্থা অর্থাৎ স্যানিটাইজেশন যে সিস্টেম যেটা, সেটার উন্নতি ঘটায় বিভিন্ন রোগের প্রকোপ ও মহামারীর পরিমাণটা হ্রাস পেয়েছিল।
যেটা আমাদের ভারতবর্ষের মৃত্যুহারকে সে কিছুটা হলেও কমিয়েছিল। যেটার কারণেতে জনসংখ্যা বাড়তে থাকে। কারণ জন্মহারটা উচ্চই ছিল, কিন্তু মৃত্যুহারটা কিছুটা হলেও কমে আসে। যেটার কারণেতে এই জনসংখ্যার বৃদ্ধির হারটা বেড়ে যায়। তাই এই যে ১৯২১ সালেতে যেখানে মৃত্যুর হার ছিল এই প্রতি ১০০০ জনেতে ৪৭ জন, সেখান থেকে আ দেখো যেই আ তোমার ১৯৫১ সাল মানে এসে যখন পৌঁছায় সেই সময়তে প্রতি ১০০০-এতে ২৭ জন করে লোক মারা যেত। তো এখানেতে দাঁড়ায় এবং এখান থেকেই বুঝতে পারছো যে মৃত্যু হারটা কতটা কমে আসে। আর যে কারণেতে জনসংখ্যাটা বৃদ্ধি পায় মানে তো আর এই পর্যায়টাকেই এই জনসংখ্যা বৃদ্ধির এই যে পর্যায়টা, এই পর্যায়টাকে বলা হয় হচ্ছে মর্টালিটি ইনডিউস বলা হয়ে থাকে। এরপরেতে আমাদের স্বাধীনতার পরবর্তী যে সময়টা অর্থাৎ ৪৭ এর স্বাধীনতা লাভের পরে যে সময়টা, সেই সময়টাতে জনসংখ্যা দ্রুত হারে বাড়তে থাকে। অর্থাৎ এই ১৯৫১ সাল থেকে ১৯৮১ সালের এই যে সময়টা, এই সময়টাতে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির দ্রুত পর্যায় হিসেবে যে চিহ্নিত করা হয়ে থাকে। এই সময়তে যেটা হয় কি দেখো যে এই ১৯৫১ সালেতে জনসংখ্যার মৃত্যু হার চিকিৎসা শাস্ত্রের উন্নতির কারণে দ্রুত হ্রাস পায়। মানে আগের স্টেজের থেকেও এই স্টেজেতে চিকিৎসা বিজ্ঞান ততদিনে আরেকটু উন্নতি হয়, যেটার ফলেতে মৃত্যু হারটা আরো কমে আসে। কিন্তু জন্মহার সেই অনুপাতে কিন্তু কমে না, জন্মহারটা সেই অনুপাতে একই থাকে। মানে বাড়তে থাকে। তো যেটার কারণেতে মৃত্যু হার এদিকে কমে এসছে আর মানুষ জন্মাচ্ছে বেশি। তো যেটার কারণেতে জনসংখ্যা দ্রুত হারে বাড়তে থাকে, খুবই দ্রুত হারে। এবং এই যে পর্যায়টা, এই পর্যায়টাকে জনসংখ্যার বিস্ফোরণ পর্যায় বলা হয়। মানে বিস্ফারিতভাবে জনসংখ্যা আ বাড়তে থাকে। খুবই মানে দ্রুত হারে বাড়তে থাকে। আর এই জন্মহার তখন ছিল দেখো যে প্রতি হাজারেতে এই ১৯৫১ সালেতে এই প্রতি হাজারেতে জন্মহার ছিল হচ্ছে ৪০ জন করে। মানে প্রতি হাজারেতে ৪০ জন করে মানে শিশু জন্মাতো। তো আর সেইটা দেখো ১৯৬১ সালেতে বেড়ে প্রতি হাজারেতে ৪২ জন হয়। ৮১ তে আ যেখানেতে হচ্ছে দেখো এই ৮১ তে এই যে সালেতে যেখানেতে এই ৩৬ জন মানে ৮১ সালেতে আবার একটু কমে আসে। তো এইটা। তারপরে দেখো এই যে মৃত্যু হারের দিকে যদি আমরা দেখি তাহলে দেখো যে মৃত্যু হার ১৯৫১ সালেতে আ যেখানেতে হচ্ছে প্রতি হাজারেতে ২৭ জন ছিল, সেই ২৭ জন থেকে আস্তে, আস্তে মৃত্যু হারটা কিন্তু কমছে। দেখো ২৭ থেকে ১৯৮১ সাল এরে যখন আসে তখন সেটা ২৭ থেকে ১২ জনে চলে আসে প্রতি হাজারেতে। তো এইরকমভাবে জন্মহার বাড়ে এবং সেই অনুপাতে মৃত্যুহার কমতে থাকে, যার ফলেতে জনসংখ্যা এই পর্যায়েতে এসে খুবই দ্রুত হারে মানে স্বাধীনতার পরবর্তী ৩০ বছরেতে জনসংখ্যা খুব দ্রুত হারে বাড়তে থাকে, যেটাকে ভারতবর্ষের জনসংখ্যার বিস্ফোরণের পর্যায় হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে। আর এইখানেতে দেখো এখানে আরো কয়েকটা তথ্য রয়েছে। দেখো যে সেই সঙ্গে ১৯৪১ সালে বৃদ্ধির হার, জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারেতে ১৪ জন আ থেকে আম মানে ১৩ জনেতে নেমে গিয়েছিল। কিন্তু আবার ৫১ সালেতে দেখা যায় যে ৫১ সালেতে এই ৪ জন প্রতি হাজারেতে ৪ জন বৃদ্ধি পায় এবং ৮১ সালে তা একই থাকে। এবং ১৯৫১ থেকে ১৯৮১ সালের মধ্যে এই জনসংখ্যা যেটা বাড়ে দেখো ৩৬১.০৯ মিলিয়ন থেকে ৬৮৩.৯ মিলিয়ন নেতে চলে আসে। মানে ডাবল হয়ে যায়। যেটা দেখলেই তোমরা বুঝতে পারবে প্রায় ডাবল হয়ে যায় এই জনসংখ্যাটা। মানে এই যে ১৯৫১ থেকে ৮১ এই যে মাঝে যে ৩০ বছরের মধ্যে এই জনসংখ্যাটা ডাবল হয়ে যায়। তো সেটা খুবই আ দ্রুততার সঙ্গেই হয়েছিল। যেই জন্যেই এই পর্যায়টাকে জনসংখ্যার বিস্ফোরণ পর্যায় বলা হয়ে থাকে। এরপরেতে দেখো যেটা হয় যেটা হচ্ছে যে আমাদের এই ১৯৮১ থেকে ২০১১ সালের এই যে সময়টা যেটা আমরা অতিক্রম করে এসেছি, আমরা তারপরেও অনেক কটা বছর অতিক্রম করে এসেছি। যেহেতু আমাদের সেন্সাস লাস্ট যে জনগণনার অফিসিয়াল যে ডেটা, সেই ডেটাটা কিন্তু ২০১১ সালেতেই আছে। এখনো পর্যন্ত সেন্সাস হয়নি, যে কারণেতে আমাদের কারেন্ট সেন্সাস ডেটাটা আমাদের কাছে নেই। তো সেই জন্য আমরা ২০১১ সালের সেন্সাস ধরেই আমরা এই আলোচনাটা করছি। দেখো এই পর্যায়ে যেটা হয় কি যে নিম্নগামী পর্যায়, এইখানেতে দেখো এই ২০০০ এই ১৯৮১ সালের পর থেকে অর্থাৎ জনসংখ্যার বৃদ্ধির হারটা কিন্তু বেশি থাকে। মানে জনসংখ্যা বাড়ছে। কিন্তু এখানেতে একটা জিনিস আস্তে, আস্তে লক্ষ্য করা যায় যে আ আস্তে, আস্তে যত এই ২০১১ সালের দিকে আসতে থাকে তত আস্তে, আস্তে জনসংখ্যা বৃদ্ধির যে হারটা সেটা
আ মানে হ্রাস মানে নিম্নমুখী হওয়ার একটা ইঙ্গিত দিতে থাকে। তো এখানে দেখো যেটা হয় কি দেখো যে এই যে ১৯৮১ সালেতে থেকে শুরু হয় কিন্তু ১৯৭১ সাল এবং ১৯৮১ সালে সর্বাধিক বৃদ্ধি লক্ষ্য করা যায়। তো ১৯৮১ সালেতে 2.46% বৃদ্ধি হয়েছে যেটা আমাদের ভারতবর্ষের সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার মানে দেখাচ্ছে। আ মানে আগের যে স্টেজটাতে যেটা রয়েছে সেইটা। এবার এই যে বৃদ্ধির যে হারটা, এই বৃদ্ধির হারটা ২০০১ তে এসে হচ্ছে দেখো এখানেতে 2.15% এসে দাঁড়ায় এবং ২০১১ সাল আসতে সেটা 1.64% তে এসে দাঁড়ায়। তো এই যে যে জনসংখ্যার যে বৃদ্ধির হারটা, এই হারটা কিন্তু আস্তে কমতে থাকে, হ্রাস পেতে থাকে। অর্থাৎ যে আগের যে স্টেজেতে আমরা ৮১ সাল পর্যন্ত যেটা দেখেছি যে খুব দ্রুততার সঙ্গে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে, সেই বৃদ্ধিটা কিন্তু আস্তে মানে ভারতের জনসংখ্যা বেড়েছে কিন্তু সেই অতটা দ্রুত হারে কিন্তু আর তারপর থেকে আর বাড়েনি। আস্তে সেই বৃদ্ধির হারটা নিম্নমুখী হয়েছে। সেটা কিন্তু এই ১১ সাল পর্যন্ত যেটা দেখাচ্ছে ডেটাতে। তো এই হচ্ছে সামগ্রিকভাবে আমাদের ভারতবর্ষের যে জনসংখ্যার বৃদ্ধির যে গতি মানে প্রকৃতি সেইটা এই ৪ টে স্টেজেতে মাধ্যমেতে আলোচনা করা হলো। এবার দেখো এখানেতে আমাদের ভারতবর্ষের যে জনসংখ্যার মানে গতি প্রকৃতির এখানে একটা বার গ্রাফের মাধ্যমে এটা দেখানো হয়েছে যে এই যে ১৯০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কিভাবে জনসংখ্যার বৃদ্ধির যে গতি প্রকৃতিটা একটা বার গ্রাফের মাধ্যমে সুন্দরভাবে দেখানো হয়েছে এবং এখান থেকে তোমরা দেখতে পাবে যে কিভাবে জনসংখ্যাটা বেড়েছে। একটা সময়তে কম ছিল কিন্তু তারপর থেকে আস্তে কিন্তু বেড়েই চলেছে। সেই বৃদ্ধির হারটা কমলেও কিন্তু জনসংখ্যা কিন্তু বাড়ছে। আমাদের ভারতবর্ষের জনসংখ্যা আস্তে বেড়ে চলেছে। তো এইটা গেল এইটা একটা। আরেকটা দেখো গ্রাফ এখানেতে আছে যে এখানেতে প্রতি ১০ বছর অন্তর জনসংখ্যা বৃদ্ধির হারটাকে দেখানো হয়েছে এবং এখানেও তোমরা দেখতে পাবে যে এই যে ২০১১ সালেতে কিন্তু এই যে ১০ বছর অন্তর বৃদ্ধির হারটা কিন্তু কমেছে। এই মাঝের যে বছরগুলো আছে দেখো এই যে ১৯৬১ থেকে মোটামুটি ১৯৯১ বা ২০০১ সাল পর্যন্ত এই যে মাঝের এই যে সময়টা আছে এই সময়টাতে আ জনসংখ্যার যে প্রতি ১০ বছর অন্তর যে বৃদ্ধির যে হারটা, সেটা যথেষ্ট বেশি ছিল। কিন্তু আস্তে সেটা আবার কমেছে। মানে ২০০১ সালের পর থেকে ২০২১ সালের মধ্যবর্তী ১০ বছরেতে এই জনসংখ্যা বৃদ্ধির যে হারটা, সেটা আরো কমেছে। আমাদের কাছে কারেন্ট সেনসাস ডেটা যখন আসবে অর্থাৎ ২০১১ সালের পরেতে তোমরা সবাই জানো যে করোনার জন্যে ১১ সালের পরেতে ২১ সালেতে যে সেনসাস হওয়ার কথা ছিল সেটা হয়নি। তো আমাদের কাছে মানে আগামী যে সেন্সাসের ডেটাটা যখন আসবে, জনগণনার ডেটা যখন আসবে, তখন আমরা আরো ভালো করে জনসংখ্যা বৃদ্ধির যে গতি প্রকৃতিটা আছে ভারতবর্ষে সেটাকে আরো ভালোভাবে আমরা বুঝতে পারব। তো আপাতত আমাদের আলোচনা এই ২০১১ সালের সেন্সাস নিয়েই হবে। আচ্ছা এখানেতে আরেকটা বিষয় আমি একটু আলোচনা করে দিই যে আমাদের ভারতবর্ষের জনসংখ্যার বৃদ্ধির এই যে কারণ, অর্থাৎ আমাদের ভারতবর্ষের জনসংখ্যাটা এতটা বৃদ্ধি কেন পেয়েছে? ২০১১ সাল পর্যন্ত আমাদের ভারতবর্ষ কিন্তু পৃথিবীর ২য় জনবহুল দেশ ছিল। আ তো সেইটা আ মানে সেই যে বৃদ্ধির যে কারণটা, সেই বৃদ্ধির কারণটা কি সেটা এবার একটু দেখে নেওয়া যাক। তো দেখো প্রথমত হচ্ছে যে এই উচ্চ জন্মহার। অর্থাৎ ভারতের জন্মহার কিন্তু অত্যন্ত বেশি। প্রতি হাজারেতে এই ২০১১ সালের যে ডেটা যেটা আমাদেরকে বলছে যে ২২.২২ জন প্রতি হাজারেতে এই জনসংখ্যা বৃদ্ধির হার মানে জন্মহারের রেটটা। তো খুব স্বাভাবিকভাবেই যেটা দেশের জনসংখ্যা বৃদ্ধির হারকে বাড়িয়েছে, ক্রমাগত বাড়িয়েছে। দ্বিতীয়ত হচ্ছে মৃত্যু হার হ্রাস। তো চিকিৎসা বিজ্ঞান আর্থসামাজিক উন্নতির কারণেতে ভারতের মৃত্যুর হার দ্রুত হ্রাস পাচ্ছে। বর্তমানে ভারতে মৃত্যু হার প্রতি হাজারেতে এই 1.4 জন করে। তো জন্মহার ও মৃত্যু হারের এই পার্থক্য দ্রুত জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। দেখো মানুষ মরে যাওয়াটা মরে তো যাবেই, মারা তো যাবেই কিন্তু সব মানে আমাদের ভারতবর্ষেতে একটা সময়তে কি হতো আমরা স্বাধীনতার আগে দেখেছি ব্রিটিশ ভারতে আমরা দেখেছি যে তখন চিকিৎসা বিজ্ঞান অত উন্নত ছিল না। আধুনিক চিকিৎসার অত উন্নতি আমাদের ভারতে হয়ে পারেনি ততদিনে। তো যে কারণেতে মানুষ মারা যেত। বিভিন্ন রোগ অসুখ-বিসুখে মানুষ মারা যেত। যে কারণেতে জন্মহারটাও বেশি ছিল, মৃত্যু হারটাও বেশি ছিল। যে কারণেতে জনসংখ্যার একটা স্থিতিশীল অবস্থা আমরা দেখতে পেতাম। কিন্তু আস্তে যত চিকিৎসা বিজ্ঞানের উন্নতি আমাদের দেশেতে হয়েছে তত মানুষ দুরারোগ্য বিভিন্ন ব্যাধিকে সারিয়ে মানুষ বেঁচে ফিরছে। বিভিন্ন মহামারীকে আটকাতে পারা গিয়েছে। তো যেটার কারণেতে মানুষ মারা যাচ্ছে কম।
তো যেটা খুব স্বাভাবিকভাবেই ভারতের জনসংখ্যাকে বাড়িয়েছে। কারণ জন্মহারটা কিন্তু ভারতে কমেনি। জন্মহারটা ভারতে কিন্তু মানে বেড়েই চলেছে। তো জন্মহারটা যেরকম বাড়ার সেরকম বাড়ছে। কিন্তু সেই তুলনায় মৃত্যু হারটা ক্রমাগত কমে আসছে। যার ফলেতে জনসংখ্যা কিন্তু বাড়ছে। বাল্যবিবাহ হচ্ছে ভারতের জনসংখ্যা বৃদ্ধির আরো একটা কারণ। কারণ ভারতবর্ষে মেয়েদের ১৮ বছর এবং ছেলেদের ২১ বছরের নিচে বিবাহ আইনসিদ্ধ নয়। কিন্তু সরকারের এইসব আইনকে উপেক্ষা করেই ভারতের গ্রামাঞ্চলেতে ছেলে এবং মেয়েদের অনেক ছোট বয়সেতে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই বিয়ে দিয়ে দেওয়া হয়। যে কারণেতে তাদের বিশেষ করে মেয়েদের সন্তান উৎপাদনের সময়সীমাটা বেড়ে যায়। যেটা জনসংখ্যা বৃদ্ধির একটা কারণ। কারণ কম বয়সে বিয়ে হলে তার সন্তান-সন্ততি ধারণ করার ক্ষমতাটাও বাড়বে। খুব স্বাভাবিকভাবেই সেটা। তো সেই কারণেতে আ কম বয়সে বিয়ে বিশেষ করে বাল্যবিবাহ, গ্রামাঞ্চলেতে বাল্যবিবাহ এর ফলেতে ভারতবর্ষের জনসংখ্যা কিন্তু বেড়েছে। এবার দেখো পুত্র সন্তান লাভের মানে পুত্র সন্তানের আকাঙ্খা আমাদের ভারতীয় সমাজ সংস্কৃতিতে একটা দেখা যায়। তো এর একটা কারণ হচ্ছে যে আমাদের ভারতীয় সমাজ ব্যবস্থাতে এই পুত্র সন্তান পিতামাতার যে পারলৌকিক ক্রিয়া সম্পাদনের একটা অধিকারী, একমাত্র বংশধর ইত্যাদি বিভিন্ন রকম বিভিন্ন ধর্মীয় কারণ আছে। যেটার কারণেতে আমাদের ভারতবর্ষেতে পুত্র সন্তান লাভের একটা আশা থাকে। তো যে কারণেতে দেখা যায় সেটাও জনসংখ্যা বৃদ্ধি। তো দেখা যায় যে কোনো দম্পতি ১ম বার তার সন্তান মেয়ে হয়েছে, সে একটি পুত্র লাভের আশাতে দেখা যাচ্ছে আরো ২ টো বা ৩ টে মেয়ের জন্ম দিয়েছে। কন্যা সন্তানের জন্ম দিয়েছে। কিন্তু তা সত্ত্বেও সে পুত্র লাভের আশাতে সে বারংবার চেষ্টা করে যাচ্ছে এবং আ তার কন্যা সন্তান জন্ম হচ্ছে। তো আ আ মানে আল্টিমেটলি কিন্তু সেটা যেটা দেখা যায় যে আ সন্তান-সন্ততির সংখ্যা তার বাড়ছে। মানে একটা পুত্র সন্তানের আশায় দেখা যাচ্ছে সে ২ টো বা ৩ টে কন্যা সন্তানের পিতা অলরেডি হয়ে গিয়েছে। তো এইরমভাবেই কিন্তু আমাদের ভারতবর্ষের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যা কিন্তু বাড়ছে। এরপর দেখো শিক্ষার অভাব যে ভারতের দেখো 25.6% মানুষ এখনো অশিক্ষিত। বিশেষ করে মহিলাদের মধ্যে এই নিরক্ষরতার হারটা বেশি 34.54% আছে। ফলে তাদের মধ্যে জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত একটা অজ্ঞতা, বিভিন্ন রকমের কুসংস্কার কিন্তু রয়েছে। আ যেটার কারণেতে ভারতের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ মহিলাদেরকে জনসংখ্যা বৃদ্ধি বা পরিবার পরিকল্পনা, জন্ম নিয়ন্ত্রণ সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং জনসংখ্যার মানে বেশি সন্তান ধারণেতে যে সমস্ত মানে নেতিবাচক যে প্রভাবগুলো পরিবারের উপরেতে পড়বে, তাদের শরীরের উপরেতে পড়বে এবং সর্বোপরি দেশের উপরেতে আ যে পড়বে সেই সম্পর্কে যে শিক্ষিত করা বা সেই সম্পর্কে জ্ঞান দেওয়া, আ লাভ করার ব্যাপারটা কিন্তু খুবই কম মানে নেই বললেই চলে। তো যেটার কারণেতে আ বিভিন্ন রকমের অজ্ঞতা এবং কুসংস্কার থেকে আ সন্তান আ ধারণের যে চাহিদাটা সেটা আরো বেশি থাকে। তো যেটার কারণেতে মানে যেটা আ ভারতবর্ষের জনসংখ্যাকে বাড়াচ্ছে। এরপরে তো দেখো যেটা রয়েছে অধিক পরিব্রাজন। তো আমাদের ভারতবর্ষ স্বাধীনতার সময় পাকিস্তান, বাংলাদেশ থেকে বহু মানুষ আমাদের ভারতবর্ষেতে এসেছেন দেশভাগের সময়তে তোমরা জানো সেটা। এর পরেতেও বাংলাদেশ ও শ্রীলঙ্কা থেকেও বহু মানুষ হচ্ছে বেআইনিভাবে সীমান্তবর্তী অঞ্চলের রাজ্যগুলিতে এসে স্থায়ীভাবে বসবাস করছে। তো এটা আমাদের ভারতবর্ষের জনসংখ্যাকে বাড়িয়েছে। কারণ পরবর্তীকালেতে যখন যারা পাকিস্তান বা বাংলাদেশের ওই অঞ্চল থেকে যখন এসছে তখন তারা কিন্তু পরবর্তীকালে অনেকেই আর ফেরেনি। বেশিরভাগটাই কিন্তু এদেশেতে স্থায়ীভাবে বসবাস করতে থাকে। তো যেটার কারণেতে কি হয় সেই ভারতবর্ষের মূল জনসংখ্যার সঙ্গে এই যে পাকিস্তান, বাংলাদেশ থেকে আসা মানুষজনরা এড হয়ে যায়। যেটা ভারতের জনসংখ্যাকে সামগ্রিকভাবে বাড়িয়ে দেয় এবং তারপরেতেও কিন্তু অবৈধভাবে এই বাংলাদেশ, শ্রীলঙ্কা থেকেও বহু মানুষ, নেপাল থেকে বহু মানুষ ভারতবর্ষেতে চলে আসে এবং তারা এই দেশেই স্থায়ীভাবে বসবাস করতে থাকে। যেটা পরবর্তীকালে আমাদের ভারতবর্ষের জনসংখ্যার সঙ্গে যুক্ত হয়ে জনসংখ্যাকে বাড়ায়। তো এটা একটা কারণ। এরপরে তো দেখো আরো অন্যান্য কিছু কারণ আছে যেরকম দেখো যে সময়ের সঙ্গে, সঙ্গে মহামারী রোধ করা গিয়েছে। তারপরে বিভিন্ন রকমের প্রাকৃতিক যে বিপর্যয় আছে তার পূর্বাভাস প্রদান মানে বিজ্ঞানের উন্নতির দরুন তো সেই পূর্বাভাস প্রদান করার জন্যে অনেক বিপদ থেকে মানুষকে রক্ষা করতে পারা গিয়েছে। তারপর মেয়েদের স্বল্প সামাজিক মূল্য এটাও একটা মানে বড় কারণ। আমাদের ভারতবর্ষেতে জনসংখ্যা বৃদ্ধির। আ তারপরে দেখো কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা, দরিদ্র মানুষের অর্থনৈতিক নিরাপত্তার আশায় পরিবারের সদস্য সংখ্যা বৃদ্ধি। তো ইত্যাদি বিভিন্ন কারণ সম্মিলিতভাবে আমাদের
ভারতবর্ষের জনসংখ্যাকে আ বাড়িয়েছে। একটা জিনিস বলে যেটা শেষ করব সেটা হচ্ছে যে আমাদের ভারতবর্ষের জনসংখ্যার যে বৃদ্ধি এটা একদিনে হয়নি। এটা অতি মানে এর পিছনে একটা ঐতিহাসিক কারণ জড়িত আছে। দীর্ঘদিন ধরে আমাদের ভারতবর্ষের জনসংখ্যা আস্তে, আস্তে করে বেড়েছে এবং আ ১ টা বা ২ টো কারণের জন্য এটা হয়নি। এর পিছনেতে একাধিক কারণ রয়েছে ভারতবর্ষের জনসংখ্যাকে বাড়ানোর পিছনেতে। সবকটা কারণ সম্মিলিতভাবে সামগ্রিকভাবে আমাদের দেশের জনসংখ্যাকে আ বাড়িয়ে চলেছে এবং যেটার কিছু ইতিবাচক ফলও আছে। কিন্তু ইতিবাচক ফলের থেকে নেতিবাচক যে সমস্ত আ মানে প্রভাব যেগুলো সেগুলোই কিন্তু আমাদের ভারতবর্ষের জনসংখ্যা বৃদ্ধির ফলেতে দেশেতে প্রকট হয়ে উঠছে আস্তে, আস্তে। যেটা মোটেও কিন্তু ভালো লক্ষণ নয়। তো আজকের ভিডিওটি আমি এখানেতেই শেষ করছি। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।